কয়লা পাচার মামলায় ৮ ইসিএল কর্তার জামিন নাকচ করল আসানসোল সিবিআইয়ের বিশেষ আদালত। কয়লা পাচার মামলায় ধৃত ইসিএল এর প্রাক্তন ও বর্তমান জিএম বা জেনারেল ম্যানেজার সহ ৮ জনের জামিন নাকচ হলো সোমবার আসানসোল সিবিআইয়ের বিশেষ আদালতে। দুপক্ষের আইনজীবী সওয়াল জবাব শেষে বিচারক রাজেশ চক্রবর্তী তাদের আরও 14 দিনের জন্য জেল হেফাজতের নির্দেশ দেন। আগামী 16ই আগস্ট এই মামলার পরবর্তী শুনানি হবে বলে বিচারক নির্দেশ দিয়েছেন। এদিন ধৃতদের তরফে আইনজীবী আশিস মুখোপাধ্যায় 7টি ফাইল বিচারকের কাছে জমা দেন। সেই ফাইল ইসিএলের ধৃত কর্তারা পদে থাকাকালীন 2014 থেকে 2022 সাল কয়লা চুরি নিয়ে যেসব চিঠি দিয়েছিলেন তা রয়েছে বলে জানা যায়। আইনজীবী আশিস মুখোপাধ্যায় আশিস চন্দ্র কুমার, অমিতাভ মুখোপাধ্যায় সহ অন্যান্যদের যে কোনো শর্তে মক্কেলদের জামিন দেওয়ার আবেদন করেন। তারা বলেন, এই মামলায় গত 19 জুলাই সিবিআই 41 জনের নাম সহ প্রথম বা যে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিয়েছে তাতে 8 জনের নাম আছে। তাদের বিরুদ্ধে চার্জও গঠন হয়েছে, তাহলে তাদের আর নতুন করে জেলে রাখা জিজ্ঞাসাবাদের কী প্রয়োজন আছে? গত 14 দিন জেল হেফাজত থাকাকালীন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তদন্তকারী অফিসাররা মাত্র একদিন কয়েক মিনিটের জন্য জিজ্ঞাসাবাদ করেছেন। সিবিআইয়ের তরফে আইনজীবী রাকেশ কুমার ও 8 জনের নতুন করে আরও হেফাজতে নেওয়ার আবেদন করলেও তবে তিনি ধৃতদের জামিন দেওয়ার আবেদনের বিরোধিতা করেন। এদিন সিবিআইয়ের তরফে জেল হেফাজত থেকে থাকার সময় মামলার তদন্তের জন্য ধৃতদের জেরা করার আবেদন করা হয়েছিল। বিচারকের সেই আবেদন এই দিন মঞ্জুরও করেছে। প্রসঙ্গত, সিবিআই কয়লা পাচারের এই মামলায় গত 13ই জুলাই প্রথম এই 7 জনকে গ্রেপ্তার করেছিল। তার ফলে ইসিএলের প্রাক্তন জেনারেল ম্যানেজার অভিজিৎ মল্লিক, সুশান্ত বন্দ্যোপাধ্যায়, তন্ময় দাস, বর্তমান জেনারেল ম্যানেজার এসসি মৈত্র এবং মুকেশ কুমার। এছাড়াও রয়েছে 2 নিরাপত্তা আধিকারিক দেবাশিস মুখোপাধ্যায়, রিঙ্কু বেহারা। পরে সুভাষ মুখোপাধ্যায়কে গ্রেপ্তার করা হয়। তিনি এদিনে সিবিআই হেফাজতে ছিলেন। বাকি 7 জন সহ দিনের জন্য সিবিআই হেফাজত ছিলেন। সোমবার নতুন করে 14 দিনের জেল হেফাজত দেওয়া হয়। যদিও গ্রেপ্তার হওয়ার 8 জনের আইনজীবীরা সিবিআইয়ের এই দাবি মানতে চাননি। এদিন এঞ্জেলস পাল্টা জবাব দিতে গিয়ে আইনজীবী আশিস মুখোপাধ্যায় ও আশিস কুমার সিবিআই তদন্তের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলেন। তারা বলেন, এফআইআর নাম থাকা অনেককেই এখনও জেরা পর্যন্ত করা হয়নি। কয়লা চুরি হয়েছে ইসিএলের লিজ হোল্ড এলাকা থেকে। সেই এলাকার দায়িত্ব কেন্দ্রীয় বাহিনী সিআইএসএফের, অথচ তাদের কাউকে ডাকা হয়নি। বেআইনি কয়লা চুরি নিয়ে রিট পিটিশনের মামলা হাইকোর্টের টাস্ক ফোর্স গঠন করার নির্দেশ দিয়েছে। গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর, ব্যুরো রিপোর্ট। আজকে আমরা জামিনের জন্য আবেদন করেছিলাম। সেখানে এটাই বলেছিলাম যে সমস্ত এক্সিকিউটিভরা অ্যারেস্টেড আছেন তারা তাদের সার্ভিস টেনিওরে বিভিন্ন অথরিটির কাছে, লোকাল পুলিশ, কমিশনারেট অফ পুলিশ থেকে শুরু করে সিএমডি, ডাইরেক্টর পার্সোনেল, অল কনসার্ন মানে রেগুলার বেসিসে ইলিগাল মাইনিংয়ের ঘটনা নিয়ে এফআইআর করেছেন এবং কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন। তার উপর ভিত্তি করে কখনো কখনো পুলিশ এসে সার্চ এবং সিজার করেছে। ইলিগাল মাইনার্সদের কাছ থেকে বেশ কিছু যন্ত্রপাতি, পাম্প এবং অন্যান্য যন্ত্রপাতি রিকভারি করেছে, সার্চ সিজার হয়েছে। সুতরাং তারা যে তাদের কর্তব্যে কোনো জায়গায় অবহেলা করেছে এটা কিন্তু নয়, এবং সেই মর্মে যাবতীয় ডকুমেন্ট আমরা দিয়েছি।
তার সঙ্গে আমরা এটাও দিয়েছিলাম যে একটা জয়েন্ট ইন্সপেকশন কমিটি তৈরি হয়েছিল, সেই জয়েন্ট ইন্সপেকশন কমিটি রেগুলার বেসিসে জয়েন্ট ইন্সপেকশন করতো এবং রিপোর্ট দিত, যাতে করে পরিষ্কার প্রমাণিত হচ্ছে যে এক্সিকিউটিভরা তাদের কর্মে কোনোরকমভাবে গাফিলতি দেননি এবং তারা ইলিগাল মাইনিংয়ের সঙ্গে কোনোভাবে যুক্ত ছিলেন না। কারণ তারা যদি যুক্ত থাকতেন তারা তো ইলিগাল মাইনার্সদের বিরুদ্ধে রেগুলার ভিত্তিতে এরকম ধরনের অভিযোগগুলো আনতে পারতেন না। এছাড়া আমি আরও যে দুজনের বিরুদ্ধে দুজনের হয়ে মামলা করছি, তার মধ্যে হচ্ছে একজন রিঙ্কু বেহেরা। রিঙ্কু বেহেরা ছিল সেই সময়কার সাব ইন্সপেক্টর সিকিউরিটি, এখন উনি ইন্সপেক্টর সিকিউরিটি এমসিএলে আছেন, মানান্দা কোলফিল্ডস। ওনার ক্ষেত্রে ইসিএলের রেগুলার বেসিসে যে অফিস অর্ডারগুলো ছিল সেগুলো করতে দেখিয়েছি। সেখান থেকে এটা পরিষ্কার প্রমাণিত হচ্ছে যে উনি কোনোভাবে ইলিগাল মাইনিংয়ের রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিলেন না। ওনার অফিস অর্ডারে ওনাকে টোটাল দায়িত্বটা দেওয়া হয়েছিল ইসিএলের ইন্টারনাল ট্রান্সপোর্টেশনের ব্যাপারে দেখভাল করা, কিন্তু ওনাকেও এখানে রাখা হলো। কেন রাখা হলো আমি জানি না, কী কারণে রাখা হলো আমি জানি না। তার থেকেও বড় কথা যেটা, আরেকজন যিনি আছেন মুকেশ কুমার, তিনি এই মুহূর্তে ইসিএল কালনা হাসপাতালের চার্জে আছেন। সে সময় তিনি কলিয়ারি চার্জে ছিলেন, কিন্তু তিনি যে টাস্ক ফোর্সটা তৈরি হয়েছিল, এই যে ম্যানেজাররা রেগুলার ভিত্তিতে কমপ্লেন করতেন, তার উপর ভিত্তি করে ইসিএল একটা রিট পিটিশন করেছিল মহামান্য হাইকোর্ট কলকাতায়। সেখানে কমিশনারেট অফ পুলিশ এবং অন্যান্য আধিকারিকদের বিরুদ্ধে মামলা করা হয়েছিল। সেখানে হাইকোর্ট একটা ডাইরেকশন দিয়েছিল, সেই ডাইরেকশনের উপর ভিত্তি করে একটি টাস্ক ফোর্স তৈরি করা হয়েছিল, যে টাস্ক ফোর্সের মেন কর্তা ব্যক্তি ছিলেন মেজর রাজা পাল, এবং তার আন্ডারে যে সমস্ত এক্সিকিউটিভরা ছিলেন সিকিউরিটি পার্সোনাল, তাদের মধ্যে মুকেশ কুমার বা রিঙ্কু বেহেরা ছিলেন না। তাহলে এরা কি করে ইলিগাল মাইনিংয়ের সঙ্গে আসছেন, এগুলো আমরা বলেছিলাম। এছাড়া একটা পার্টিকুলার অ্যাক্টে এনাদের এগেনস্ট অ্যালিগেশন আনা হয়েছে, মাইন্স অ্যান্ড মিনারেলস অ্যাক্ট। এটা নিয়ে একটা আমরা বক্তব্য রেখেছিলাম যে মাইন্স এবং মিনারেলস অ্যাক্টে যে আপনারা অভিযোগ করেছেন, এই মর্মে ইনভেস্টিগেশন করে রিপোর্ট দিয়েছেন, এই অ্যাক্টটা টোটালি 2017 থেকে রিপিল্ড হয়ে গেছে। নতুন আইন এসেছে কোল মাইন্স রেগুলেশন অ্যাক্ট 2017, তারপর থেকে ওই পুরনো অ্যাক্টের এক্সিস্টেন্সটা নেই। কাজে পুরনো অ্যাক্টে যে সেকশন 21-এ আপনারা মামলা করছেন, সেটা কিন্তু এই মুহূর্তে চলতে পারে না এবং চার্জশিটের মধ্যে নালিটি রয়েছে। যাই হোক, মহামান্য আদালত সব কিছু শুনেছিলেন, আমাদেরকে বলবার সুযোগ দিয়েছিলেন, কিন্তু আলটিমেটলি প্রেয়ারটা অ্যালাউ করেননি, বেল রিজেক্ট করেছেন। 16 তারিখে আবার শুনানির দিন দিয়েছেন। দাবি করেছেন ওনাদিকে যদি বেল দেওয়া হয়, ওনারা নাকি এভিডেন্স টেম্পার করতে পারেন এবং ওনাদিকে ফার্দার ইন্টারোগেশনের দরকার আছে। এখানে আমাদের খুব অবাক লাগলো, চার্জশিট হয়ে গেছে, চার্জশিট সাবমিটেড 19শে জুলাই। সিবিআই কিন্তু 41 জনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে, তার মধ্যে এই যে 8 জন অ্যারেস্টেড হয়ে আছেন এনারাও আছেন। কিন্তু তা সত্ত্বেও কী করে এনাদিকে ফার্দার ইন্টারোগেশন করা যাবে, অন হোয়াট বেসিস, এবং চার্জশিট হয়ে যাওয়ার পর এনারা কী ডকুমেন্ট টেম্পার করতে পারেন, এটা তো মাথায় ঢুকলো না। বিশেষ করে দুজন জেনারেল ম্যানেজার আছেন যারা 2020 সালে রিটায়ার করে গেছেন, তারা সার্ভিসেও নেই। কাজে তারা যে ডিপার্টমেন্টেও কোনো ডকুমেন্ট টেম্পার করতে পারেন এরকম কোনো সম্ভাবনা নেই। জানি না মহামান্য আদালত হয়তো কিছু বুঝেছেন, যে কারণে আমাদের প্রেয়ারটাকে রিজেক্ট করেছেন। আমরা যেটা বারবার বলছিলেন না, দেখুন, মেজর ইসিএলের ক্ষেত্রে ইলিগাল মাইনিং আটকাবার জন্য একটা টাস্ক ফোর্স গঠন করা হয়েছিল। সেই টাস্ক ফোর্সটা হাইকোর্টের নির্দেশে করা হয়েছিল। সেখানে পরিষ্কার ক্যাটাগরিক্যালি দায়িত্ব ভাগ করে দেওয়া ছিল এবং যার ওভারঅল সুপিরিয়র পারসন এবং এই ইলিগাল মাইনিং রিলেটেড ম্যাটারে টোটাল সার্ভেলেন্সের দায়িত্ব ছিল মেজর রাজাপালের উপর। অদ্ভুতভাবে কিন্তু তার বিরুদ্ধে কোনো অভিযোগ এলো না। এটাই আমরা বারবার কোর্টকে বলেছি যে সিআইএসএফের ম্যাটারটা তো থাকছেই, কারণ সিআইএসএফ তো যে কোনো সেন্ট্রাল গভর্নমেন্টের সংস্থায় সিকিউরিটি ফোর্সের কাজ করে। এখানে সিআইএসএফের কাউকেও জিজ্ঞাসাবাদ করা হলো না। এগুলো আমরা কোর্টের কাছে তুলেছিলাম, কিন্তু কোর্ট বললেন সিবিআই কি করবে না করবে সেটা ডিফারেন্ট ব্যাপার, আপনি কেন বেল পাবেন সেই প্রসঙ্গে আপনি থাকুন। হাউএভার কোর্ট ওটা কনসিডার করেননি। এটা আলটিমেটলি পরবর্তীকালে আমরা ট্রায়ালের সময় বলবো। কোর্ট যেটা বলছে যে আপনারা কমপ্লেন করেছেন কোনো স্পেসিফিক কারণ নামে, এবার ধরুন কারুর বাড়িতে চুরি বা ডাকাতি হলো, সে কি চোর বা ডাকাতকে চেনে? তাহলে তো এবার থেকে আপনাকেও কোর্টে যখন আপনি থানায় গিয়ে বাড়িতে কোনো চুরি বা ডাকাতির এগেনস্টে কমপ্লেন করবেন, তখন তো সেই চোর এবং ডাকাতের নামটা বলে দিতে হবে। চোর ডাকাত আর ইলিগাল মাইন্সে দেখিয়ে রেড মারার সময় দেখা যায় কেউ না কেউ ভেতরে আছে বা বাইরে আছে। ইলিগাল মাইনিংয়ে রেড মারার সময় কেউ না কেউ ভিতরে আছে দেখা যায়। সেটা কে দেখে? সিকিউরিটি পার্সনরা দেখে। এফআইআরটা কে করছে? জেনারেল ম্যানেজার করছে। জেনারেল ম্যানেজারের একটা নির্দিষ্ট দায়িত্ব আছে, তিনি শুধু পেপার ওয়ার্কস করছেন। তার কাছে যদি ইলিগাল মাইনিং কে করছেন সেই মর্মে কোনো অফিসিয়াল ডকুমেন্ট না আসে, কোনো নাম না আসে, কোনো সাক্ষী না থাকে, তিনি কি করে কারোর নাম দেবেন? নিরাপত্তা কর্মীদেরই দেওয়ার কথা, সেটা দেওয়ার কথা। সেটা নিশ্চয়ই ইসিএলের ওভারঅল সিকিউরিটির দায়িত্বটাই 4টে সিকিউরিটির উপর ছিল না, আরও অনেক সিকিউরিটির উপর ছিল। অদ্ভুতভাবে সবাইকে ছেড়ে দিয়ে এই 4 জনকে আনা হলো, যারা
ইলিগাল মাইনিংয়ের সঙ্গে যুক্ত ছিলেন না, ইলিগাল মাইনিং। আপনারা চাইছেন আরো যারা আছে জড়িত তাদেরকেও? তাদেরকে অবশ্যই তাদেরকে ইন্টারোগেট করা হোক, টাস্কফোর্সে যারা আছে প্রত্যেককে ইন্টারোগেট করা হোক, কেন তাদের দায়িত্বে অবহেলা লক্ষ্য করা গেছে। এক্স্যাক্টলি এই মর্মে আমাদের কাছে কোনো খবর নেই, তবে আমাদের আসামিরা যা বললেন সিবিআই একবার এসেছিল, কেমন আছেন, কোনো অসুবিধা হচ্ছে কিনা, এরকমই 2-4টে কথা জিজ্ঞাসাবাদ করেছিলেন, কোনো আদার্স কোনো তথ্য জিজ্ঞেস করেননি। আমরা যেটুকু খবর পেয়েছি আসামিদের কাছ থেকে।